সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। গাজা উপত্যকা যেন আজ মৃত্যুপুরী। সহায়তা বন্ধ, পানি নেই, বিদ্যুৎ নেই খাবারও। এরপরও ফিলিস্তিনিরা পালায়নি, তারা নিজের মাটি আঁকড়ে ধরেছেন প্রাণ দিয়ে। একই সময়ে ইসরায়েলের ইহুদি জনগণের এক বড় অংশ দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। যুদ্ধ, নিরাপত্তাহীনতা ও ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের দেশ ত্যাগের ইচ্ছাকে ত্বরান্বিত করেছে। একদিকে ফিলিস্তিনি জনগণের অদম্য প্রতিরোধ, অন্যদিকে ইহুদি জনগণের আশাহীন পলায়ন। এই বৈপরীত্যই আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক ও রাজনৈতিক বাস্তবতা। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা, সামাজিক বাস্তবতা আর ইসরায়েল কেন ধ্বংসের দ্বারপ্রান্তে, তার বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ফিলিস্তিনিদের জন্য তাদের ভূমি শুধু জন্মভূমি নয়, এটি তাদের অস্তিত্ব, ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা যেসব গৃহ, গ্রাম, মসজিদ, ক্ষেত খামারে জীবন কাটিয়েছেন, সেসব জায়গা তাদের আত্মিক সম্পর্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এমনকি দীর্ঘ সময় ধরে অবরোধ, বোমাবর্ষণ, খাদ্য ও চিকিৎসার সংকটের মধ্যেও তারা সেই মাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। ইসরায়েলি রাষ্ট্র বারবার চেয়েছিল ফিলিস্তিনিরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাক, অথচ বাস্তবে দেখা গেছে অধিকাংশই দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল ব্যাপক প্রতিশোধমূলক অভিযানে নামে। গত কয়েক মাসে গাজায় হাজার হাজার মানুষ নিধন হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। অবকাঠামো ধ্বংস, ক্ষুধা, ঔষধ সংকট এবং মানবিক সাহায্য নিষিদ্ধ করার মতো কর্মকাণ্ড এই আগ্রাসনকে গণহত্যার পর্যায়ে নিয়ে গেছে। অথচ একবারের জন্য তারা নিজেদের জন্মভূমি ছেড়ে কোথাও যাননি। বর্বর ইহুদিবাদী ইসরায়েলের সব নির্যাতন সহ্য করে মাটি আঁকড়ে ধরে রয়েছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা জানেন, একবার ভূমি ছাড়লে আর ফেরার সুযোগ থাকবে না। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই গাজার মানুষ বেঁচে থাকছে ধ্বংসস্তূপের নিচে, ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু ভূমি ছাড়ছে না তারা। আল জাজিরা ও মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে দেখা গেছে, গাজায় ধ্বংস হওয়া ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বহু পরিবার। এবার একটু ইসরায়েলের দিকে ফিরে তাকানো যাক। ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জনগণের জন্য জাতীয় আবাসভূমি গড়ে তোলার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে, আর সেই লক্ষ্য অর্জনে তারা সর্বোত্তম প্রয়াস প্রয়োগ করে। এরই ধারাবাহিকতায় 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক, কিন্তু আরবদের সংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ। বলা চলে আরবদের জায়গা রীতিমতো দখল করে ইহুদিদের জন্য দেশ বানিয়ে দিয়েছিল ব্রিটিশরা। এরপর থেকে ইসরায়েল তাদের ভূমি বাড়াতে নানাভাবে চাপ দিতে থাকে ফিলিস্তিনিদের ওপর। বর্তমানে মানুষ নিধন করে ফিলিস্তিনিদের জমি দখল করে নিচ্ছে দখলদার যুদ্ধবাজ ইসরায়েল। সম্প্রতি পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালাতে সময় নেয়নি তেহরান। মুহূর্তে গর্জে ওঠে খামেনি বাহিনী। একের পর এক মিসাইল ইসরায়েলের সর্বাধুনিক আকাশ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে আশ্রে পড়ে ইসরায়েলের মাটিতে। এতেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ইসরায়েলের অহংকার। মাটিতে মিশে যেতে থাকে আকাশ ছোঁয়া জৌলসপূর্ণ সব অট্টালিকা। গাজা শহরকে যেভাবে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত করেছিল, ঠিক সেভাবেই ইসরায়েলের শহর বন্দরগুলো মাটির সাথে মিশে যায় ইরানের মিসাইলের আঘাতে। ভয়ে পালাতে থাকে ইসরায়েলিরা। অন্যদিকে হিজবুল্লাহর সীমান্ত হামলা এবং ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রায় তছনছ হয়ে যায় তেল আবিব সহ বিভিন্ন অঞ্চল। এখন আর ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে না, যার কারণে ইসরায়েলে ইহুদিরা
নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইরান ইসরায়েল যুদ্ধের সময় স্পষ্ট হয়েছে ইহুদিদের প্রাণের ভয়। একটু শব্দ হলে তারা হুড়োহুড়ি করে বাংকারে চলে যেত। আর সেখানে ঘটেছে বিরূপ এক ঘটনাও। বাংকারে ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারীদের আশ্রয় দিতে দিত না এই ইহুদিবাদীরা। এসব হামলার সাথে সাথে প্রতিরোধ যোদ্ধা হামাসের আক্রমণের ভয় তো রয়েছেই। সব মিলিয়ে ইসরায়েলি ভূখণ্ডেও নিরাপত্তাহীনতার মাত্রা বেড়েছে। ফলে দেশটির সাধারণ জনগণ, বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীরা নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছেন। 2025 সালের জুন মাসে ইসরায়েলি সরকার একটি নীতিমালা পাশ করেছে, যার আওতায় ইসরায়েলি নাগরিকদের দেশ ত্যাগ করতে হলে সরকারি কমিটির অনুমতি নিতে হবে। এর ফলে বহু মানুষ দেশ ছাড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের তথ্য মতে দেশটির পরিবহন মন্ত্রী মিরি রেগেভ এ নিষেধাজ্ঞা কার্যকর করেছেন। বিমান সংস্থাগুলোকে বলা হয়েছে ইসরায়েলি নাগরিকদের টিকিট বিক্রি না করতে, অথচ বিপদের মধ্যে থাকা বিদেশি নাগরিকদের জন্য কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া বিমানে করে মিশর ও জর্ডানে সরিয়ে নিচ্ছে। এ অবস্থায় ইসরায়েলিদের মধ্যে রেস্কিউ ফ্লাইট ও এসকেপ ফ্লোটিলা নামে দুটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ধনীরা নৌকায় করে সাইপ্রাসে পালানোর চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাজার হাজার দ্বৈত নাগরিক বিমানবন্দরগুলোতে জড়ো হয়ে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এর একটি বড় কারণ হলো ইসরায়েলি সমাজের গভীর বিভাজন ও হতাশা, যুদ্ধের চরম মাত্রা, রাজনৈতিক নেতৃত্বে আস্থা হারানো, ধর্মীয় উগ্রবাদের উত্থান আর ভবিষ্যতের অর্থনৈতিক সংকট। এসব কিছু মিলেই দেশ ত্যাগের চিন্তা জোরদার করছে ইসরায়েলিদের মধ্যে। এসব কারণে জীবন হাতে নিয়ে ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন ইহুদিরা। তবে এই প্রবণতা নতুন কিছুই নয়। তারপরও এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটা মোটেও ভালোভাবে দেখছে না ইসরায়েলি সরকার। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান বলছে 1948 থেকে 2015 সাল পর্যন্ত প্রায় 7,20,000 ইসরায়েলি দেশ ছেড়েছেন। এসব মানুষ আর দেশে ফেরেননি। 2023 সালের পর থেকে আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী 82,000 ইসরায়েলি দেশ ছেড়েছেন। বেসরকারিভাবে এই সংখ্যা 5 লাখ ছুঁই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ইহুদিদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ইউরোপের দেশ সাইপ্রাস। বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয় শিবির হয়ে উঠেছিল এই দ্বীপ দেশটি। সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিল। শোনা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও সাইপ্রাসে পালিয়েছিলেন। সে হিসেবে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ উষ্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়েল এস্টেটে ইসরায়েলিদের ক্রমবর্ধমান বিনিয়োগ সাইপ্রাসের সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। তথ্য বলছে গত 5 বছরে সাইপ্রাসে 2,500-এর বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা। স্থানীয়দের অভিযোগ এসব এলাকাকে মিনি ইসরায়েল বানানো হচ্ছে, অর্থাৎ সাইপ্রাসকে দখলের পায়তারা করছে এই বর্তমান ইসরায়েল। জনসংখ্যাগত দিক থেকে ইসরায়েল একটি জাতিগত সংকটের মুখে পড়েছে। 2010 সাল থেকে ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত এলাকায় ফিলিস্তিনিরাই সংখ্যাগরিষ্ঠ। ইসরায়েলি ডেমোগ্রাফার সার্জিও ডেলা পেরগোলা একে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করছেন। যেহেতু দেশটির মূল ভিত্তি ইহুদি সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা, তাই ফিলিস্তিনিদের সংখ্যা বৃদ্ধি এবং ইহুদি নাগরিকদের দেশত্যাগ ইসরায়েলের জন্য এক ভয়াবহ সংকেত। বর্তমান সময়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি গভীর সংকটে রয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার একদিকে যেমন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশ জুড়ে তার বিরুদ্ধে ব্যাপক জনরোষ জমা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা হরণ, মৌলবাদী ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট গঠন, দখলদার নীতিতে অতিমাত্রায় উস্কানি দেওয়া এবং যুদ্ধ অপরাধের অভিযোগ, সব মিলিয়ে সরকারের ওপর সাধারণ জনগণের আস্থা ক্রমেই কমছে। ইসরায়েলের রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে আগে স্বচ্ছতা ও গণতন্ত্রের মূল্যবোধের কিছু উপস্থিতি ছিল, সেখানে বর্তমান সরকারের কঠোরতা এবং একনায়কতান্ত্রিক আচরণ স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে, যে কারণে ইসরায়েল এখন কিছুটা হলেও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
অন্যদিকে বিরোধী দলগুলো নেতানিয়াহুর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করলেও একক কোনো বিকল্প নেতৃত্ব গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি জনগণ একদিকে যেমন রাজনৈতিকভাবে বিভক্ত, তেমনি অস্তিত্বগত সংকটেও তৈরি হচ্ছে বলে মনে করছেন তারা। যুদ্ধের ব্যাপ্তি দীর্ঘ হওয়া, রাজনৈতিক চাপ এবং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা তাদের মধ্যে দেশত্যাগের ইচ্ছাকে আরও বেগবান করছে। যুদ্ধ কবলিত একটি দেশের অভ্যন্তরে যখন অস্থিরতা তৈরি হয়, তখন তার জনগণ নিরাপত্তা ও ভবিষ্যতের আশ্বাস খুঁজে সীমান্তের বাইরে, আর সেটি এখন ইসরায়েলিদের মধ্যে প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং আদালতের বিচার প্রভাব খাটানোর চেষ্টা তাকে ঘিরে বিতর্ক আরও বাড়িয়েছে। অনেক ইসরায়েলি মনে করছেন নেতানিয়াহু নিজের রাজনৈতিক সংকট কাটিয়ে টিকে থাকার জন্য যুদ্ধের আগুন জিয়ে রাখছেন, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। ফলে সরকার বিরোধী আন্দোলন, বিক্ষোভ, সেনাবাহিনীতে অসন্তোষ সব মিলে ইসরায়েলের রাজনৈতিক কাঠামো এখন ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে অন্য কোনো দেশের হামলা বা আক্রমণ করতে হবে না, এমনিতেই নিজ থেকে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলেই মনে করছেন সাধারণ ইসরায়েলিরা। ভারতের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের শুরুতে যে সংখ্যক তরুণ দেশ ছাড়তে চেয়েছিল, বর্তমানে তার 3 গুণ তরুণ দেশ ছেড়ে চলে যেতে চায়। ধর্মনিরপেক্ষ, প্রযুক্তি নির্ভর তরুণ সমাজ এখন বেঁচে থাকার জন্য যুক্তরাষ্ট্র, কানাডা কিংবা ইউরোপের অভিমুখে তাকিয়ে রয়েছে। 2017 সালের এই পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল সরকার সিলিকন ভ্যালির ইসরায়েলি বিজ্ঞানীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছিল, কিন্তু ফল ছিল শূন্য। 2022 সালে লিভিং দ্য কান্ট্রি টুগেদার নামে একটি সংগঠন গড়ে ওঠে, যারা 10,000 ইসরায়েলি আমেরিকায় নিতে চেয়েছিল। যেখানে ইসরায়েলিরা পালিয়ে যেতে চায়, দেশ ছেড়ে জীবন বাঁচাতে চায়, সেখানে গাজার ফিলিস্তিনিরা অনাহার, বোমা ও মৃত্যুর মধ্যেও টিকে থাকার চেষ্টা করছেন, নিজের দেশের মাটি আঁকড়ে ধরে রাখছেন। হারেজ জানিয়েছে, অধিকাংশ গাজাবাসী এখনো নিজের বাড়িতে ফিরে যেতে চায়। ইসরায়েলের যে ধারণা ছিল যুদ্ধ বা নিপীড়নের ভয়ে ফিলিস্তিনিরা মাটি ছেড়ে চলে যাবে, বাস্তবতা তার সম্পূর্ণ উল্টো। এমনকি মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে যেসব দেশ ইসরায়েলের সমর্থন করত, তারাও এখন প্রশ্ন তুলতে শুরু করেছে ইসরায়েলের এই বর্তমান নীতিকে ঘিরে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, 20 জুন পর্যন্ত 25,000 আমেরিকান ইসরায়েল পশ্চিম তীর ও ইরান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ও কানাডা তাদের নাগরিকদের সরিয়ে নিতে বিমানের ব্যবস্থা করেছে, কিন্তু ইসরায়েলের জন্য এমন কোনো রেস্কিউ সিস্টেম নেই, বরং রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। ইসরায়েলি অধিকার সংগঠন মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্টের ভাষ্য মতে, এই নিষেধাজ্ঞা সংবিধান বিরোধী এবং মানবাধিকারের চরম লঙ্ঘন, যা দায়ভার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘাড়েই পড়ে। ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যা, আন্তর্জাতিক নিন্দা এবং ইসরায়েলি সমাজে হতাশা মিলে এমন এক জটিল সংকটের সৃষ্টি করেছে, যার শেষ কোথায় তাও কেউ জানে না। যেখানে এক জনগোষ্ঠী প্রাণ দিয়ে মাটি রক্ষা করছে, অন্যদিকে আরেক জনগোষ্ঠী সেই রাষ্ট্র থেকে বাঁচতে চাইছে। এই বৈপরীত্য শুধু যুদ্ধ বা ভূ রাজনীতির বিষয় নয়, এটি মানবতার এক নির্মম প্রতিচ্ছবি। যখন এক রাষ্ট্র নিজেই নিজের নাগরিকদের আটকে রাখে আর এক জাতি মৃত্যুর মুখেও মাটি ছাড়ে না, সেখানে প্রশ্ন ওঠে, কারা আসলে বিজয়ী, কে আসল দেশপ্রেমিক। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।